Bonjour, bienvenue à Lyon. মানে হ্যালো, ওয়েলকাম টু লিয়ঁ। তা ইন্ট্রোডাকশন থেকেই বোঝা যাচ্ছে যে আমি এখন লিয়ঁতে চলে এসেছি। লিয়ঁ ফ্রান্সের দ্বিতীয় কি তৃতীয় বড় শহরগুলোর মধ্যে পড়ে এবং এই সিটির হিস্ট্রি প্রায় 2000 বছরেরও পুরনো। এই ট্রিপটা একটু অন্যরকম হবে, একটু লম্বা হবে আর অনেক কিছু থাকবে এর মধ্যে মিক্সচার। যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছে তারা অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিতে ঝটপট জয়েন করে নিন, সাবস্ক্রাইব করে অবশ্যই। এবং পরবর্তী যে ইন্টারেস্টিং ভিডিওগুলো হতে চলেছে সেইগুলোর আপডেট পেতে থাকবেন। এই ট্রিপটা অনেকটা লম্বা হবে আর আমি অনেক কটা শহর ঘুরবো, অনেক কটা জায়গা দেখব। প্রথম হচ্ছে লিয়ঁ। প্রথমে আমরা যাব মিউজিয়াম অফ ফাইন আর্টসে। এই মিউজিয়াম অফ ফাইন আর্টস লিয়ঁর ওয়ান অফ দ্য বেস্ট ফাইন আর্টস মিউজিয়ামগুলোর মধ্যে ধরা হয়। মানে গোটা পৃথিবীতে যে সমস্ত ফাইন আর্টস মিউজিয়াম আছে তার মধ্যে থেকে অন্যতম ধরা হয়। সেটাই আমাদের প্রথম পয়েন্ট হবে। এই বিল্ডিংটা বানানো হয়েছিল 17th সেঞ্চুরিতে, মানে 1600 শতাব্দীতে। এবং তখনকার দিনে সাধারণত এই সমস্ত বিল্ডিংগুলো বানানো হতো রাজা মহারাজাদের জন্য, রাজাদের থাকার জন্য অথবা বিভিন্ন রকম কাজকর্ম করার জন্য। এবং তারপরে বহুবার এই বিল্ডিংটা রিফর্ম করা হয়েছে। যেরকম কিং লুই দ্য 14th তিনি একটা মেজর রিফরমেশন করেছিলেন এই বিল্ডিংটার, এবং তারপর থেকে এই বিল্ডিংটার মধ্যে বিভিন্ন আধুনিকতার ছাপ আসতে শুরু করে। মানে নতুন কিছু ক্যারেক্টার ধীরে ধীরে প্রকাশ পায়। এবং তারপরে বহু বছর পর এই বিল্ডিংটাকে মিউজিয়াম হিসেবে বানানো হয়। এবং 20th সেঞ্চুরিতে, মানে 1900 শতকে এই বিল্ডিংটাকে পুরোপুরিভাবে মিউজিয়াম হিসাবে কনভার্ট করা হয়। বিভিন্ন রকম ড্রয়িং, বিভিন্ন রকম আর্টিফ্যাক্ট, এই সমস্ত কালেকশন আনা হয় ধীরে ধীরে। এবং এই মিউজিয়ামে বর্তমানে প্রচুর পেন্টিং, বিভিন্ন রকম পেন্টিং এবং স্কাল্পচার, আর্টিফ্যাক্ট, বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে ভরা। তার মানে এই মিউজিয়ামটা একটা মাল্টিপল জিনিসের একটা মিলিউ টাইপের। এবং ছবির মধ্যে বিশাল বড় বড় সাইজের পোর্ট্রেট, বিভিন্ন বড় বড় ফ্রেঞ্চ, ইটালিয়ান শিল্পীদের পোর্ট্রেট, কিছু কিছু ছবি, যেই ছবিগুলো সিকোয়েন্স মানে পরপর আঁকা হয়েছে, বিভিন্ন ছবি আঁকা হয়েছে গল্প বানানোর জন্য, সেরকম ছবিও আছে। এবং যার পেছনে হিস্ট্রি, লিটারেচার এবং তখনকার দিনে যে রিলিজিয়াস বিলিফ যে ছিল সেইগুলো ফুটে উঠেছে সেই সমস্ত ছবিগুলোর মধ্যে দিয়ে। এছাড়া ছবি ছাড়াও বিভিন্ন রকমের আর্টিফ্যাক্ট আছে, বিভিন্ন রকমের স্কাল্পচার আছে, মার্বেলের স্কাল্পচার, উডেন স্কাল্পচার। এবং সেই স্কাল্পচারগুলো বিভিন্ন সময়কালের, মোটামুটি 1700 শতাব্দী থেকে শুরু করে 1800 শতাব্দী এবং বিভিন্ন সময়কার একটা লম্বা টাইম ফ্রেমের মধ্যে এই সমস্ত আর্টিফ্যাক্টগুলো, এই সমস্ত স্কাল্পচারগুলো বানানো হয়। এছাড়াও মডার্ন আর্টের মধ্যে ছবি এবং ব্রাশের স্টাইল, বিভিন্ন রকমের রং যেটা দেখলাম, যেগুলো চোখে লাগে কিন্তু আদপে কিছুই বোঝা যায় না। আর এছাড়াও যেটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হচ্ছে ইজিপশিয়ান, তারপর রোমান, এই সমস্ত বিভিন্ন জায়গার, বিভিন্ন সময়কার পুরনো দিনের যে সমস্ত সৃষ্টিগুলো সেইগুলোও আছে।
যেরকম ইজিপশিয়ান অনেক কিছু দেখতে পেলাম, ইজিপশিয়ান ক্রিয়েশন, যেরকম একটা বিশাল বড় ডোর যেটা অ্যাকচুয়ালি লুক্সরে বানানো হয়েছিল সেটা এখানে আনা হয়েছে। বিশাল বড় দরজা, দরজা বলতে পাথরের দরজা, পাথর এবং তার উপরে স্কাল্পচার করা। ছোট ছোট অনেক রকম মাটির এবং মেটালের প্রচুর কিছু আর্টিফ্যাক্ট এখানে আছে। তো এই গোটা মিউজিয়ামটা ঘুরতে অনেকটাই সময় লাগে, মোটামুটি 2 ঘন্টা মতো সময় তো লাগবেই। এবং এই মিউজিয়ামটার একটা যেটা ভালো জিনিস সেটা হচ্ছে এর সঙ্গে একটা অডিও গাইড দেওয়া হয়। অডিও গাইড মানে হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা যখন যাই, বিভিন্ন ঘরের ভেতর যাই এবং যে সমস্ত ছবি অথবা পোর্ট্রেট অথবা স্কাল্পচার যেগুলো দেখতে পাই তার পাশে কিছু কিছু নম্বর দেওয়া থাকে এবং সেই অডিও গাইডটা অনেকটা মোবাইলের মতো দেখতে হয়। সেই অডিও গাইডটায় সেই নম্বরটা যদি আমি দিই এবং সেই নম্বরটা অনুযায়ী ওই যেটা আমি দেখছি আমার চোখের সামনে সেটা সম্পর্কে আমাকে বলবে। বিভিন্ন ভাষায় হয়, আমি ইংরাজি সিলেক্ট করেছিলাম, কিন্তু সেটা আরও অন্য বিভিন্ন ভাষায় হয়, যেরকম ইটালিয়ান, স্প্যানিশ, পর্তুগিজ, এই সমস্ত ল্যাঙ্গুয়েজে হয়। সেইটা একটা সুবিধা। আর এই মিউজিয়ামের ভেতর ঢুকতে 8 ইউরো লাগে এবং 8 ইউরো কিন্তু একদম পুরো পয়সা উসুল, কেননা প্রচুর ঘর আছে, 70টার ওপরেও বেশি রুম আছে এবং আর্টিফ্যাক্টের সংখ্যাও কয়েক হাজার। তা সেই জন্য পয়সা উসুল। এবং তার সাথে 1 ইউরো এক্সট্রা দিলে এই অডিও গাইডটা পাওয়া যায়, যে অডিও গাইডটা সত্যি 1 ইউরো দেওয়া যায় এই অডিও গাইডটার জন্য, কেননা এই অডিও গাইডের মধ্যে 2.5 থেকে 3 ঘন্টার ওপরে অডিও রেকর্ডিং আছে। এবং আমি যদি আরও বেশি কিছু জানতে চাই তার জন্য এক্সট্রা আরও বেশি আছে, মানে টোটাল প্রায় 4.5 থেকে 5 ঘন্টার অডিও রেকর্ডিং আছে। আমি যদি পুরো জিনিস জানতে চাই, পুরো সমস্ত কিছু, তা এই অডিও গাইডটা ভীষণ ভালো, আমি সবসময় রেকমেন্ড করব। আর আরেকটা যেটা মজাদার জিনিস সেটা হচ্ছে এই মিউজিয়ামে ঢোকার আগে একটা বড় পার্ক মতো আছে, পার্ক, আর সেখানে বেঞ্চ সাজানো আছে, বিভিন্ন রকম স্কাল্পচার আছে, ব্রোঞ্জ, মেইনলি ব্রোঞ্জের বানানো, এবং চারপাশে যে করিডোর টাইপের যেখানে আমি এখন দাঁড়িয়ে কথা বলছি সেরকম যে করিডোর আছে, সেই করিডোরের মধ্যেও বিভিন্ন স্কাল্পচার। এবং যদি আমি ওপরে দেখি, সেই ওপরে অসাধারণ সুন্দর পেন্টিং করা, এবং সেটাও দেখতে খুবই ভালো লাগে। তো সেই জন্য সমস্ত কিছু যদি মিলিয়ে আমি বলতে চাই তাহলে সত্যি এই মিউজিয়ামটা দেখার মতো, সবার দেখা উচিত। এবং লিওঁতে এলে এই মিউজিয়ামটা মিস করা একদমই উচিত না। আমার এখন মিউজিয়ামটা দেখা হয়ে গেছে, আমি এখন বেরোবো, আমি এখন বেরিয়ে যাব লিওঁ হিস্ট্রি মিউজিয়াম। এই মিউজিয়ামটাও একটা গুরুত্বপূর্ণ মিউজিয়াম, যেটা আমি দেখব এবং আপনাদেরকেও দেখাবো। তা এবার এখান থেকে বেরিয়ে পড়ি এবং চলে যাই লিওঁ হিস্ট্রি মিউজিয়ামে। লিওঁ শহর খ্রিস্টপূর্ব 43 বিসিতে, মানে 43 বিসিতে রোমানরা এই শহরটাকে বানানোর কথা ভাবে। সেই সময়কার যে যুদ্ধকালীন সময়ের যে রিফিউজিরা ছিল, সেই রিফিউজিদের ভিয়েনা থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং তারপর সেই রোমান রিফিউজিরা রোন এবং সোন, এই দুটো নদীর কনফ্লুয়েন্সে এসে তারা থাকতে শুরু করে। আমার পেছনে যেই চার্চটা, এটা অ্যাকচুয়ালি একটা হিস্টোরিক্যাল চার্চ এবং এর হিস্ট্রি বহু বছর পুরনো। আজ থেকে প্রায় 2000 বছর আগে প্রথম এই জায়গায় একটা রিলিজিয়াস কিছু একটা বানানো হয়েছিল এবং তারপরে ধীরে ধীরে প্রায় 1700 বছর ধরে
এই চার্চটা বানানো হয়। তার মানে এই চার্চটার সঙ্গে লিওঁয়ের হিস্ট্রিটা খুব ওতপ্রোতভাবে জড়িত। চার্চটার নাম হচ্ছে ইগলিস সেন্ট নাজিয়ে নাজিয়ে এরকম টাইপের কিছু একটা নাম। এটা দেখলাম রাস্তায় যাওয়ার পথে, যেহেতু পেয়ে গেলাম। এই জন্য ওয়াকিং ট্যুর করলে এই জন্য একটা সুবিধা হয়, কেননা রাস্তায় যেতে যেতে অনেক কিছু নতুন নতুন সমস্ত কিছু দেখতে পাওয়া যায়। এবার আমরা যাব লিওঁ হিস্ট্রি মিউজিয়ামে, দেখি কোন দিকে, ম্যাপ দেখতে হবে। আমি এখন চলে এসেছি হিস্ট্রি মিউজিয়ামের ভেতরে। এই হিস্ট্রি মিউজিয়াম একটা ভালো জিনিস, সেটা হচ্ছে বোর্ডে দেখলাম, অ্যাটলিস্ট ওপরে দেখলাম বোর্ডে ইংরেজিতে লেখা আছে। তো হয়তো এখানে ফ্রেঞ্চের সাথে সাথে ইংরাজিতেও ডেসক্রিপশনে থাকবে, যেটা খুবই সুবিধা হয়। কেননা না হলে পড়তে খুবই অসুবিধা হয় যে কী লেখা আছে ওর ভেতরে। এবং এই বিল্ডিংটা দেখে যেমন হচ্ছে বিল্ডিংটা খুবই পুরনো, কেননা আমরা এখন ওল্ড টাউনে আছি। ওল্ড টাউন এমনিতেই অনেক পুরনো। পুরো হরর মুভি সিন মনে হচ্ছে, চারদিকে পাপেট। এটা যদি এখনই মোড়ে চড়ে ওঠে তাহলে কি করবো? যেরকম ভেবেছিলাম যে সমস্ত কিছু ইংরেজিতে লেখা আছে, সেরকম কিন্তু নয়, ইংরেজিতে লেখা নাই। আর বেশিরভাগ যে সমস্ত ভিডিওগুলো দেখানো হচ্ছে, তার যে অডিও আছে সেগুলোও সব ফ্রেঞ্চে, তার কোনো ইংলিশ ভার্সানও নেই। সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর যদি কারোর লিওঁ হিস্ট্রি সম্পর্কে জানার ইচ্ছা থাকে, তাহলে এটা একটা ভালো মিউজিয়াম, খুব ডিটেলড সমস্ত কিছু লেখা আছে। আর এই হিস্ট্রি মিউজিয়ামের ওপরে আমার ঠিক পেছনে একটা ছোটো মতো গার্ডেন আছে। আর সেই গার্ডেনে আরামসে বসা যায়, যতক্ষণ খুশি ততক্ষণ। মানে যতক্ষণ খুশি বলতে যতক্ষণ পর্যন্ত মিউজিয়াম খোলা থাকবে ততক্ষণ বসে থাকা যায়। আর খুব সুন্দর আরাম কেদারা আছে। এইরকম আরাম কেদারাতে বসে আরামসে বসে থাকতে পারে। এখন 6:20 বাজে, 6:25 সময় মিউজিয়াম বন্ধ হয়ে যায়, সেই জন্য তাড়া দিতে এসছে। আর এই গার্ডেনে একটা খুব সুন্দর ফাউন্টেন আছে। সেই ফাউন্টেনে জলটা পাহাড়ের ওপর থেকে আসে। যখনই কিছু সারপ্লাস জল থাকে, তখনই এই ফাউন্টেন দিয়ে জল আসে। এবার বেশ কিছু সময়ের জন্য এই যে ফাউন্টেনটা সেটা বন্ধ হয়েছিল, কিন্তু তারপরে রিসেন্টলি কয়েক বছর আগে সেই ফাউন্টেনটা আবার শুরু হয়। এবং এখন এই রকম অনেক কটা বেসিন আছে, এবং পাহাড়ের ওপর থেকে জল এসে ওই বেসিনগুলোর ওপরে পড়ে। এখন আচ্ছা, এটা ওয়াশরুম, এদিকে আর কিছু আছে, লিফট। আমার পেছনে যে বড় ক্যাথিড্রালটা দেখা যাচ্ছে, সেটাও লিওঁর একটা অন্যতম ক্যাথিড্রাল, এবং এটাকে লিওঁ ক্যাথিড্রালই বলে। আর এই ক্যাথিড্রালটা 1450 নাগাদ বানানো শেষ হয়। এবং এই ক্যাথিড্রালটা
সেন্ট জন ব্যাপটিস্ট, সেন্ট জনকে উৎসর্গ করে দেওয়া হয়েছিল। তো সেই জন্য এই ক্যাথিড্রালটার নাম হচ্ছে সেন্ট জন দি ব্যাপটিস্ট ক্যাথিড্রাল, বা লিও ক্যাথিড্রালও বলা হয় এটাকে। ক্যাথিড্রালের ইন্টিরিয়ারটা যেটা দেখলাম সেটা খুবই সুন্দর, যেরকম হয় আর কি, ট্র্যাডিশনাল রোমান ক্যাথলিক চার্চ যেরকম হয়, খালি এর চূড়া গথিক স্টাইলের নয়, মানে চূড়ার স্টাইলটা একটু অন্যরকম, এবং ফ্ল্যাট টপ, মোটামুটি দুটো চূড়া মতো আছে, কিন্তু যেরকম গথিক স্টাইলের চূড়া হয় সেরকম নয়, সেই জন্য একটু অন্যরকম দেখতে, কিন্তু ইন্টিরিয়ার অসাধারণ। গ্লাস ওয়ার্ক নিয়ে কোনো কথা হবে না, গ্লাস ওয়ার্কও খুব ভালো, আর তাছাড়া যা ডিজাইন, সেই ডিজাইনও খুবই ভালো। এক কথায় দেখার মতো চার্চ। লিওন ওল্ড টাউনে যদি আসা হয় তাহলে এই চার্চটা অবশ্যই, মানে এটা বাকেট লিস্টে থাকা উচিত। আমার পেছনের স্কোয়ারটা, এই স্কোয়ারটা 1556 সালে প্রথম বানানো হয়েছিল, এবং এই ফাউন্টেনটা তার ঠিক 300 বছর পর 1856-তে এখানে লাগানো হয়। পেছনে যে ফাউন্টেনটা দেখা যাচ্ছে, এই যে ফাউন্টেনটা, এটা একটা অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন। কেন না, এখানে চারদিক দিয়ে খুব বিজি রোড যায়, এবং অনেক কটা বিজি রোডের মধ্যেখানে, অনেক কটা ব্যস্ত রাস্তার মধ্যেখানে এই স্কোয়ারটা, রাস্তা পেরোতে হবে, দেখতে পাচ্ছি রাস্তা। ইউরোপের লোকজনরা ট্রাফিকের ব্যাপারে খুব কিন্তু সচেতন, কেননা আমার আগের যে ভিডিওগুলোতে আমি বলেছি যে ইউরোপে কী হয়, যখন সামনে দিয়ে রাস্তা দিয়ে যখন লোক বেরোয় তখন গাড়ি দাঁড়িয়ে যায়, মানে আগে মানুষজন হেঁটে পার হবে, তারপরে গাড়ি পার হবে। ঘড়িতে এখন 7টা বাজে, আজকের দিন মোটামুটি শেষ। তাহলে আজকে এই পর্যন্তই থাক। যদি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা থামস আপ, আর পরবর্তী দিনগুলোর নোটিশ পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাহলেই নোটিফিকেশন চলে আসবে। আর আজকের মতো তাহলে টাটা।